আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন। এই টিউশনের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ক্লাস আমরা আমরা ফেসবুক এবং ইউটিউব লাইভে যৌথভাবে নিচ্ছি। এটা প্রমোশনাল একটি ক্লাস। আমরা আমাদের ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশনে যেভাবে ক্লাস করাই সে ক্লাসের একটা ডেমো আপনাদের নিকট উপস্থাপন করতেছি। এখানে যারা যুক্ত আছেন আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে জয়েন করেছেন এবং ইউটিউব থেকে না ফেসবুক থেকে জয়েন করেছেন সেটা আপনারা আমাকে জানাতে পারেন। আজকের আলোচ্য বিষয় হলো বাতজ্বর। বাতজ্বর অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী একটি রোগ। এই রোগে ভুগতে ভুগতে একটা সময় পরে রোগী হার্টের রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এবং প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় বাতজ্বরের একেবারে সম্পূর্ণ ভালো করে দেওয়ার মতো কোনো ট্রিটমেন্ট নেই। বাতজ্বর কন্ট্রোল করার জন্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দেওয়া হয়। একটা সময় পরে যদি ল্যাব টেস্টে বাতজ্বর আর ধরা না পড়ে সেই ক্ষেত্রে কিছুদিন পরে সেটা হার্টের ডিজিজে রূপান্তরিত হয়ে যেতে পারে বা হার্টে তার নানা রকম সিমটম বা জটিলতা দেখা দিতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বাতজ্বর অত্যন্ত দুরারোগ্য একটি ব্যাধি প্রচলিত চিকিৎসা ব্যবস্থায়। আর হোমিওপ্যাথিতে বাতজ্বর সম্পূর্ণরূপে আরোগ্য হয় এবং সম্পূর্ণ ভালো হয় হোমিওপ্যাথিতে। তো যেহেতু হোমিওপ্যাথিতে সম্পূর্ণরূপে বাতজ্বর আরোগ্য হয়, বাতজ্বর ভালো হয়ে যায়, এই বিষয়টি নিয়ে আপনাদের নিকট ব্যাপক আলোচনা এবং এই চিকিৎসা কৌশল এবং কিভাবে চিকিৎসা করলে রোগীরা ভালো হবে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলতেছি যে বাতজ্বর কি। আমাদের তো প্রথমে একটু বাতজ্বর সম্পর্কে জানতে হবে। বিষয়টা আমরা খুব সংক্ষেপে বলবো, কারণ বিস্তারিত আলোচনা করলে চিকিৎসা ব্যবস্থাটা অর্থাৎ কিভাবে চিকিৎসা করব সেই বিষয়টা আমরা কিন্তু শিখতে পারবো না। এবং আমাদের ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশনে বাতজ্বর নিয়ে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন যে ক্লাস আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। আর আমার সাবজেক্ট হলো কেস টেকিং আমরা কিভাবে করব এবং রোগী কিভাবে দেখব সেই সাবজেক্টটা হলো আমার। তো বাতজ্বরের সংক্ষিপ্ত আলোচনায় যেহেতু আমি কেস টেকিং করব, রোগী দেখব, সেই ক্ষেত্রে আমাকে সংক্ষেপে হলেও কিছু জানতে হবে। এজন্য বলতেছি যে রিউমেটিক ফিভার বা বাতজ্বর হলো একটি প্রদাহজনিত রোগ অবস্থা যা স্টেপ থ্রট বা গলার প্রদাহ অথবা স্কারলেট ফিভারের সহিত সঠিক চিকিৎসা না করা হলে রিউমেটিক ফিভার হতে পারে। আবারও বলতেছি, স্ট্রেপ থ্রট বা গলার প্রদাহ অথবা স্কারলেট ফিভারের সঠিক চিকিৎসা করা না হলে রিউমেটিক ফিভার হতে পারে। স্ট্রেপ থ্রট ও স্কারলেট ফিভার স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়ে থাকে। বাতজ্বর প্রায়শই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের আক্রমণ করে থাকে, তবে এটি নবজাতক শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা দিতে পারে, তবে এটা কম দেখা দেয়। কিন্তু 5 থেকে 15 বছর বয়সে বাতজ্বরের রোগীরা বেশি করে আক্রান্ত হয়ে থাকে। বাতজ্বর হার্টের ক্ষতি করতে পারে, যার ফলে ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট ফেলিউরও হতে পারে। কি কি কারণে বাতজ্বর হতে পারে? তো আমরা একটা কারণ তো বলেছি, আবারও বলতেছি। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস অর্থাৎ গলার সংক্রমণের কারণে স্ট্রেপ থ্রোট বা হালকা স্কারলেট ফিভার হয়ে পরবর্তীতে বাতজ্বর হতে পারে। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ত্বক বা শরীরের নানান অংশে সংক্রমণ হলে খুব কমই বাতজ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, তবে হয়। অর্থাৎ এটা যদি গলায় আক্রমণ হয় এবং জ্বর হয় তারপরে বাতজ্বর হওয়ার ঝুঁকিটা বেশি। কিন্তু এটা যদি চামড়ায় অর্থাৎ চর্ম উদ্ভেদ স্ট্রেপ্টোকক্কাসের কারণে যদি চামড়ায় কোনো রকম হয়, ত্বকে বা চামড়ায় আক্রমণ হয় তাহলে বাতজ্বর হওয়ার ঝুঁকি কম কিন্তু হতে পারে।
স্ট্রেপ থ্রট সংক্রমণ এবং বাতজ্বরের মধ্যে যোগসূত্রের কারণ পরিষ্কারভাবে পাওয়া যায় না, অর্থাৎ এখনো বিজ্ঞানীরা এই বিষয়টা আবিষ্কার করতে পারে নাই যে স্ট্রেপ থ্রট বা মানে গলার প্রদাহ এবং তার সাথে যে বাতজ্বরের যে একটা রিলেশন, এইটা কেন রিলেশন, কি কারণে রিলেশন, এই কারণটা খুঁজে বের করতে পারে নাই। তবে এই রিলেশনটা খুঁজে বের করতে পারে নাই, কিন্তু এই স্ট্রেপ থ্রটের পরেই বাতজ্বর হয় এইটা খুঁজে বের করা গেছে। শরীরের ইমিউন সিস্টেম সাধারণত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও টিস্যুকে ধ্বংস করার জন্য গড়ে উঠে, কিন্তু বাতজ্বরে আক্রান্ত রোগীর ইমিউন সিস্টেম ভুলভাবে সুস্থ টিস্যুতে আক্রমণ করে, বিশেষ করে হার্ট, জয়েন্ট, ত্বক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এ ত্রুটিপূর্ণ ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার ফলে টিস্যু ফুলে যায়। যদি কোনো শিশুর স্ট্রেপ থ্রট বা স্কারলেট জ্বর আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে এবং তা সঠিকভাবে চিকিৎসা করা না হয়, তাহলে বাতজ্বর হতে পারে। তাহলে অনেকগুলো কারণ আমরা জানলাম যে বাতজ্বর কেন হয়। বাতজ্বরের লক্ষণ সমূহ, বাতজ্বরের কি কি লক্ষণ, আমরা কি লক্ষণ দেখলে বা কি বিষয়গুলো দেখলে মনে করব রোগীর শরীরে বাতজ্বর হয়েছে। বাতজ্বরের লক্ষণগুলো হৃৎপিণ্ড, জয়েন্ট, ত্বক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রদাহের ফলে প্রদাহ দেখা দিতে পারে। উপসর্গ এক বা একাধিক হতে পারে। রোগের সময় লক্ষণগুলো পরিবর্তন হতে পারে। বাতজ্বরের সূচনা সাধারণত স্ট্রেপ থ্রট ইনফেকশনের প্রায় 2 থেকে 4 সপ্তাহ পরে দেখা দেয়। অর্থাৎ গলায় প্রদাহ হইলেই সাথে সাথে বাতজ্বর হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে তার 2 থেকে 4 সপ্তাহ পরে তার জ্বর হবে, জয়েন্ট গুলো ফুলে উঠবে, তখন আমরা সন্দেহ করতে পারি যে বাতজ্বর হয়েছে এবং তাকে ইনভেস্টিগেশনের জন্য পাঠাতে পারি বিভিন্ন ল্যাবে। বাতজ্বরের লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে কি কি লক্ষণ আছে, যেমন তার জ্বর থাকবে, এখানে তো বাতজ্বর বলাই আছে, আর তার সাথে ব্যথা থাকবে। জ্বর, তারপর নরম জয়েন্ট যেমন হাঁটু, গোড়ালি, কনুই এবং কবজিতে ব্যথা হবে। এক জয়েন্টের ব্যথা অন্য জয়েন্টে চলে যাওয়ার প্রবণতা থাকবে। জয়েন্টগুলো ফুলে লাল, গরম হয়ে উঠবে। বুক ব্যথা করবে, অত্যন্ত ক্লান্তি বোধ হবে। চ্যাপ্টা বা সামান্য উঁচু ধার বিশিষ্ট ব্যথাহীন ফুসকুড়ি হইতে পারে। হার্টের মধ্যে কলকল, কর্কর এরকম শব্দ, যেন হার্টের ভিতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, প্রবাহের ধরুন কোনো একটা জায়গা দিয়ে পানি প্রবাহিত হলে কিরকম শব্দ হয়, কলকল শব্দ হয়, এই শব্দটা সে শুনতে পাবে। বা ডাক্তার যখন স্টেথোস্কোপ দিয়ে বুকে পরীক্ষা করবে, শব্দটা শোনা যাবে। প্রায়শই হাতে, পায়ে এবং মুখে ঝাঁকুনি বা সিডেনহামকুরিয়া বা অনিয়ন্ত্রিত শরীরের নড়াচড়া হতে পারে। অস্বাভাবিক আচরণ রোগীদের মধ্যে দেখা দিতে পারে, যেমন কান্নাকাটি বা অনুপযুক্ত হাসি, অর্থাৎ যেখানে যে এরকম হাসি দেওয়া উচিত সেই রকম হাসি দিবে না, মানে হাসিটা দেখলে মনে হবে যে তার মধ্যে একটা মানসিক প্রবলেম আছে। সিডেনহামকুরিয়ার সাথে এই অনুপযুক্ত হাসিটা দেখা দিতে পারে, অস্বাভাবিক আচরণটাও দেখা দিতে পারে, কান্নাকাটিটাও দেখা দিতে পারে। ত্বকের নিচে ছোট ছোট ফুসকুড়ির মতো থাকবে, যেটার ব্যথা থাকবে না কিন্তু দাগ থাকবে। তো এই সিমটম গুলো, এই পুরো বিষয়গুলো যদি আমরা একসাথে চিত্রায়িত করি, তাহলে বাতজ্বরকে আমরা খুব সহজেই চিনতে পারবো। আচ্ছা, এবার বাতজ্বর হলে আমরা কি কি পরীক্ষা করব? প্রথম আমরা পরীক্ষা দিব সিবিসি। সিবিসি মানে কি? সিবিসি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পরীক্ষা দিব, আর দিব ইএসআর, ব্লাডের ইএসআর পরীক্ষা দিব। এই দুটা পরীক্ষা দিলে যদি আমরা কোথাও ইএসআর এর মধ্যে অস্বাভাবিক রেটিং দেখি, সিবিসির মধ্যে আমরা যদি অস্বাভাবিক রেটিং দেখি, তখন আমরা অ্যান্টিস্ট্যাপটোলাইসিন একরকম পরীক্ষা আছে, যেটা শরীরে স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে কিনা সেটা দিয়ে সেই পরীক্ষাটা করতে হয়। এটাকে আমরা সহজে বা অতি সংক্ষেপে বলে থাকি এএসও,
এএসও পরীক্ষা দিলে আমরা নিশ্চিত হব যে তার শরীরে স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দেখা দিয়েছে। তো অবস্থা বুঝে যখন রোগীর অবস্থা মনে হবে তার বুকে ব্যথা আছে, তার হার্টে প্রবলেম আছে এমনটা মনে হবে, তখন সেক্ষেত্রে আমরা ইসিজি দিতে পারি। আর আরেকটা বিষয় হলো আমরা কিন্তু কি বলে জনস ক্রাইটেরিয়া পরীক্ষা করতে পারি, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানী ডাক্ট জন 1944 সালে এই রোগ নির্ণয়ের জন্য একটা নীতিমালা প্রণয়ন করেন, যা জোন্স ক্রাইটেরিয়া নামে পরিচিত। এই নীতিমালা অনুসারে বাতজ্বরের উপসর্গগুলোকে মেজর মাইনর দুই শ্রেণীতে ভাগ করা হয় এবং বাতজ্বরের ক্ষেত্রে দুটি মেজর ক্রাইটেরিয়া অথবা একটি মেজর ও দুটি মাইনর ক্রাইটেরিয়া মিলতে হবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা জনস ক্রাইটেরিয়া নিয়ে একটা বড় আলোচনা, এটা একটা বড় ফ্যাক্টর, সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব, অথবা আমাদের ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনে যারা ভর্তি হয়েছেন তাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কেস টেকিং প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস রয়েছে বা সিলেবাসে রয়েছে। ওই প্র্যাকটিস অফ মেডিসিনে যিনি পড়াবেন তিনি এটা পড়াবেন, এবং আমাদের থার্ড ইয়ারে সম্ভবত থার্ড ইয়ারেই প্যাথোলজি ক্লাস রয়েছে বা প্যাথোলজি সিলেবাস রয়েছে, সেখানে জনস ক্রাইটেরিয়া পড়ানো হবে। আপনারা যারা ভর্তি হননি এখনই ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ডিএইচএমএস কোর্সের সিলেবাসে যা আছে আমরা এই অনলাইন টিউশনে পড়াবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যেই লাইভটা দেখতেছেন বা যে ক্লাসটা দেখতেছেন, এটা হলো ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনেরই একটা ক্লাস। তো ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের এই ক্লাসটা আপনারা লাইভে দেখতেছেন এবং এটা সবার জন্য উন্মুক্ত। এছাড়াও আমাদের যে থেরাপিউটিক লক্ষণ, অর্থাৎ এই যে কি লক্ষণে কি ঔষধ দিব, এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। আরো বিস্তারিত অনেক আলোচনা আছে, কেস টেকিংটা কিভাবে করব সেটাও আমি পরবর্তীতে দেখাবো। প্রথমেই আসা যাক থেরাপিউটিক সিস্টেমে রোগীকে কি ঔষধ আমরা দিতে পারি। ধরুন কোন একজন রোগী বাতজ্বর হয়েছে, বাতজ্বরের ফলে যদি রোগীর আক্রান্ত জয়েন্ট, যেমন কবজির জয়েন্ট, কনুইয়ের জয়েন্ট, হ্যাঁ, এই জয়েন্টগুলোতে কি হয়েছে, প্রথমে ঠান্ডা, অর্থাৎ জয়েন্টটা কি হয়ে যায়, প্রথমে ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে তারপর অত্যন্ত গরম হয়ে যায়। সিমটমটা বুঝতে হবে যে ঠান্ডা হয়েছে প্রথমে জায়গাটা, অন্য জায়গা থেকে ঠান্ডা বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, অন্য জায়গাটার যতটুকু উত্তাপ ততটুকু উত্তাপ এই জায়গাটাতে, ধরুন কবজিতে এই হয়েছে, বাতজ্বরের সিমটম দেখা দিয়েছে। তো এই সিমটমটা যদি এমন হয় অন্য জায়গাটাতে যেই রকম শরীরের উত্তাপ তার থেকে এই জায়গাটার উত্তাপ কম, মানে ঠান্ডা হয়ে গেছে, একটা সময় পরে এই ঠান্ডা জায়গাটাই একেবারে অত্যন্ত গরম হয়ে ওঠে, অনেক গরম হয়ে ওঠে। এই সিমটমটা যদি পাওয়া যায় তাহলে আমরা একেবারে থেরাপিউটিক স্টাইলে, এই সিমটমটা একটা টোটালিটি সিমটম, কেলিসালফ এই মেডিসিনটা আমরা দিতে পারি। আচ্ছা, আরেকটা থেরাপিউটিক স্টাইলে আমরা কি ওষুধ দিতে পারি, বাতজ্বর হয়েছে, বাতজ্বর হলে বুকে ব্যথা হইতে পারে, তারপর কি বলে হার্টে কিছু ছোটখাটো প্রবলেম থাকতে পারে, তাহলে কিন্তু আমরা এই সিমটমটাকে বিবেচনায় নেব না। যদি এটা গুরুতর হৃদরোগ হয়ে যায়, অর্থাৎ সে সামান্য হাঁটতে গেলেই অনেক ব্যথা, মানে পরিশ্রম করতে পারে না, মানে গুরুতর অবস্থায় পৌঁছে গেছে, বাতজ্বর হয়েছে, বাতজ্বরের ফলে সে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে গেছে, ঔষধ একটাই লাইকোপোডিয়াম, এটা থেরাপিউটিক স্টাইলে আমরা এই মেডিসিন দিতে পারি এবং এইটাই টোটালিটি সিমটম। কেউ ঠান্ডা ধরছে তারপরে বাতজ্বরে আক্রান্ত হলো, এইটা একটা সিমটম। আরেকটা সিমটম কি, ঠান্ডা ধরার পর বাতজ্বর এবং নার্ভ আক্রান্ত হয়েছে।
আচ্ছা, ২ টা বিষয় মনে রাখতে হবে। থেরাপিউটিক কিন্তু খুব মজার এবং খুব পর্যবেক্ষণমূলক। হুম? কারো বাতজ্বর হইছে। কি জন্য হইছে? ঠান্ডা ধরার পরে হইছে। তাইলে ঔষধ মার্কসল। আর ঠান্ডা ধরার পরে বাতজ্বর হইছে প্লাস তার নার্ভও আক্রান্ত হইছে। ২ টা রোগ হইছে একসাথে। তখন আমরা দিব তাকে পালসেটিলা। এটা থেরাপিউটিক। আমরা কিন্তু টোটালিটি সিম্পটম এর জন্য পরবর্তী আকর্ষণ হলো টোটালিটি সিম্পটম আমরা কিভাবে করব সেই বিষয়টা বুঝাবো আমরা, সেই বিষয়টা ইনশাআল্লাহ চেষ্টা করব। শিশুকাল থেকে বাতজ্বরে আক্রান্ত যদি হয়, কোন একটা দেখা গেল যে ৫ বছর ৬ বছরের বাচ্চা তার বাতজ্বর হইছে। তো তারপর সে অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো ভালো হচ্ছে না। এই ধরনের শিশু যদি এখন তার বয়স হয়ে গেছে ২০ বছর, এখনো সে বাতজ্বরেই আক্রান্ত আছে। হ্যাঁ? এই রোগীটা যদি আপনার কাছে আসে তাকে আপনি ১ম এই শুরু করবেন কার্সিনোসিন দিয়ে। আচ্ছা, বাতজ্বর হইছে, বাতজ্বরের জ্বরের প্রভাবে যদি তার শীত লাগে, অর্থাৎ প্রচন্ড শীত লাগে, তাহলে আমরা তাকে কি ঔষধ দিব? আমরা তাকে দিব ন্যাট্রাম মিউর। বাতজ্বরের পাশাপাশি কোষ্ঠবদ্ধতা হয়, অথবা এভাবে বলতে পারি, ১ম এ ছিল পায়খানা কষা। তারপর স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে তার বাতজ্বর হয়ে গেল। হুম? তাহলে ১ম এ পায়খানা কষা থাকতে একটা সময় পরে গিয়ে সে বাতজ্বরে আক্রান্ত হলো। ঔষধ একটাই, হাইড্রাস্টিস। হুম? এগুলো কিন্তু সহজ করার জন্য, যারা ধরেন সহজে ট্রিটমেন্ট করতে পারেন বা অত বেশি ডিপে যেতে পছন্দ করেন না বা ডিপে যাওয়ার মতো যোগ্যতা নেই, যে ডাক্তারদের, তাদের জন্য এগুলো। আর আম এর এ এ এই যে আমি যে কয়েকটা লাইন বলতেছি, যে কয়েকটা কথা বলতেছি, সব রোগীর ক্ষেত্রে আপনি এগুলো খুঁজেও পাবেন না। হুম? তো সেক্ষেত্রে কি করবেন? সেটা আমি পরবর্তীতে আসতেছি ইনশাআল্লাহ। সন্ধ্যা ও রাতের ১ম অংশে বাতজ্বরের তীব্রতা যদি বৃদ্ধি হয়, অর্থাৎ সন্ধ্যা, ধরেন আমরা মাগরিবের সময়ে, এই সময়টা থেকে শুরু করে রাতের ১ম অংশ, হয়তো হতে পারে ১০টা ১১টা পর্যন্ত বাতজ্বরের তীব্রতাটা বেড়ে যায়। হ্যাঁ? তারপর অন্য সময়টাতে বাতজ্বরের তীব্রতা তেমনভাবে থাকে না। সারাদিন সে মোটামুটি ভালোই থাকে। কিন্তু এই সময়টাতে তার জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়। আম তারপর বুকে ব্যথা হয়। আদার্স যে বাতজ্বরের সিম্পটম গুলো আছে, সেই সিম্পটম গুলো দেখা দেয়। বিষয়টা যদি এমন হয়, তাহলে তার জন্য ওষুধ একটাই, পালসেটিলা। যদি ঠান্ডা ধরার পরে কোন একজন রোগী, সে ঠান্ডা ধরছে, বাতজ্বরে আক্রান্ত হইছে, আর তার যদি বিষয়টা এমন হয় যে যত ঠান্ডা ধরে তার উম হুম, আ বাতজ্বরে তো আক্রান্ত হইছেই। কিন্তু তারপরে বাতজ্বরে আক্রান্ত হওয়ার পরে এখন সে যত ঠান্ডা ধরবে ততই তার পেটের সমস্যা বৃদ্ধি হয়। অর্থাৎ ঠান্ডার সাথে পেটের সমস্যার সম্পর্ক আছে। বাতজ্বর হইছে ঠান্ডা ধইরা। তারপর অথবা তার বাতজ্বর আছে। এই বাতজ্বর থাকাকালীন তার আ তখন যদি সে ঠান্ডা ধরে তখন তার পেটের সমস্যা দেখা দেয়। ঔষধ একটাই, ক্যামোমিলা। হুম? আবারও বলছি, এই ধরনের থেরাপিউটিক বিষয়গুলো আপনারা কিন্তু সবসময় মিলাতে পারবেন না। সবসময় মিলাতে হইলে আপনাকে অবশ্যই ডাক্তারি শিখতে হবে। হ্যাঁ? এগুলো হলো যারা কম বুঝে, কম বুঝের ডাক্তার, আ তাদের জন্য এই থেরাপিউটিক। যেটা মিলা যায় তো খুব ভালো। না মিললে কিন্তু সে মিলাতে পারবে না এবং রোগী দেইখা সে সফল হইতে পারবে না। হুম? আর আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তাররা এই ধরনের থেরাপিউটিক বিষয়গুলোই বেশি পছন্দ করে এবং তারা এইভাবে প্র্যাকটিস করে। এবং টোটালিটি সিম্পটমে খুব গভীরভাবে রোগীকে পর্যবেক্ষণ করার যোগ্যতা খুব খুব কম ডাক্তারেরই আছে। হুম? সেজন্য অবশ্যই গভীর এনালাইসিস করার যোগ্যতা সম্পন্ন ডাক্তারদের কাছেই আ মানে একটা সময় পরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়। হুম? যেমন ধরুন, আ আমরা অ্যালোপ্যাথিতে কি করি? অ্যালোপ্যাথিতে কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা আম পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানোর বা ফার্মেসির ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই। যখন ফার্মেসির ডাক্তার ব্যর্থ হয়, আ তখন আমরা কি করি? তখন আ উপজেলা লেভেলে যে ভালো ডাক্তার, তার কাছে আমরা যাই।
সে যখন ব্যর্থ হয় তখন আমরা কোথায় যাই? তখন আমরা ঢাকাতে বা জেলা লেভেলে সবচেয়ে ভালো ডাক্তারকে, এই বিষয়ের উপর সবচেয়ে ভালো ডাক্তারকে আমরা দেখাই। তারপর ঢাকাতে এসে ভালো ডাক্তারকে দেখাই। তারপর ব্যর্থ হলে আমরা দেশের বাহিরে গিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করি। হ্যাঁ? আমরা কিন্তু একথা বলি না যে অ্যালোপ্যাথি ব্যর্থ। হ্যাঁ? আ অপরদিকে হোমিওপ্যাথিতে আপনার পাশের একটা টং দোকানের বা পাশের একজন ডাক্তারের কাছ থেকে ঔষধ খেয়ে আপনি বলে দিলেন যে, "না, হোমিওপ্যাথি পারবে না, হোমিওপ্যাথি ব্যর্থ।" তাহলে এটা কি হলো? বিমাতা সুলভ আচরণ হলো। কিন্তু পাশের দোকানের যে ডাক্তার, সে হয়তো তার দোকানটা খুব সুন্দর করে সাজাইছে। হ্যাঁ? তার হয়তো অনেক বড় ডিগ্রি আছে। কিন্তু সে এমনও হতে পারে যে সে রোগীর সিম্পটম গুলোকে খুব ভালো করে এনালাইসিস করার যোগ্যতাই রাখে না। হুম? তাহলে তার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া, ওই ফার্মেসির ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়া একই সমান। হ্যাঁ? তার উপরের লেভেলে অনেক ডাক্তার আছে, যাদেরকে আপনি হয়তো জানেনই না। হুম? এই বিষয়গুলো মাথায় রেখে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি আপনি নেন, অবশ্যই সফল হবেন। তো বাতজ্বরের আরেকটা পেশেন্ট, আমি এখন থেরাপিউটিক আলোচনা করতেছি। এটা মোটা মাথার আলোচনা। আ সব ডাক্তাররা বুঝে। আপনি অনেকে দেখা যায় যে ওই যে ঘরে বইসা ট্রিটমেন্ট করে, ২-১ টা ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। তারপরে বলে যে, "হ্যাঁ, অনেক হোমিওপ্যাথি আমি তো খাইয়া ভালো, নিজে ওষুধ খাইয়া ভালো হয়ে গেছি।" আ তারপর আম আ সে ওই কোন কলেজে-টলেজে পড়া ছাড়াই ২-১ টা ওষুধ দেওয়া শুরু করে দেয়। হুম? আ এই থেরাপিউটিক এইগুলো পইরেই সে দেওয়া শুরু করে। তো যেগুলো মিলে সেগুলো মিলে, যেগুলো মিলে না সেগুলোতে সে ব্যর্থ হয়ে যায়। কারণ তার বেসিক জ্ঞান নাই। হুম? তো এই থেরাপিউটিক বিষয়টা হলো, আপনি বেসিক জ্ঞান ছাড়া ২-১ টা রুগীতে আম কি বলে? হয়তো দিতে পারবেন। ঔষধ এপ্লাই এর বিদ্যা থাকলে আ হয়তো পারতে পারেন। কিন্তু বেসিক জ্ঞান ছাড়া কোন নন ডাক্তার আপনারা আ এই সিম্পটম গুলো ব্যবহার করবেন না। আচ্ছা। না, বাতজ্বরের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থেরাপিউটিক সিম্পটম বলতেছি। যে বাতজ্বরের প্রভাব, অর্থাৎ বাতজ্বর হলে কি হয়? জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায়, হ্যাঁ? আম আব এই যে জয়েন্টের যে ব্যথা, এই ব্যথাটা ভালো হয়ে যদি হার্টে আক্রান্ত হয়, অর্থাৎ বাতজ্বরে আক্রান্ত হইছে, আপনি বিভিন্ন ঔষধ খেয়েছেন, ঔষধ খেয়ে এখন আপনার জয়েন্টে আর কোনো ব্যথা নাই। হ্যাঁ? তো আপনি তো বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। ওই ডাক্তার অনেক ভালো কাজ কইরা ফেলাইছে।" তো তার ২ মাস পরে, ৩ মাস পরে আপনার এখন হার্টে প্রবলেম। ওই ডাক্তার বলল, "আমার কাছে তো বাতজ্বরের ট্রিটমেন্ট নিতে আইছেন, আমি তো ভালো কইরা ফেলাইছি। আমি সাকসেস। আপনি এখন হার্টের রোগীর কাছে যান।" হুম? তো আ ডাক্তার তার নিজের দোষটা স্বীকারই করল না। তো বাতজ্বরের প্রভাব জয়েন্ট ছেড়ে যদি হার্টে চলে যায়, তাহলে অরাম মিউরেটিকাম একটাই মাত্র মেডিসিন। আচ্ছা, রিউমেটিক ফিভারটা যদি আম আ সন্ধিস্থান বা জয়েন্ট ফুলে যায়, অর্থাৎ বাতজ্বরের কারণে যদি আর্টিকুলার আ একুইট হয়, আ অর্থাৎ সদ্য সবেমাত্র বাতজ্বরে আক্রান্ত হইছে, এবং সবেমাত্র জয়েন্ট ফুলে গেছে। এই সিচুয়েশন এ, হ্যাঁ? সালফিউরিক অ্যাসিড একটা মেডিসিন আছে, সেটা ইউজ করা যেতে পারে। সক সদ্যাঙ্ক আ সদ্য আক্রান্ত বাতজ্বরের ফলে সন্ধিস্থান বা জয়েন্ট ফুলে যায়। আ আর তার সাথে যদি তার এই মানে হাড়ে ব্যথা হয়, অর্থাৎ হাড্ডিতে ব্যথা হয়, তাহলে কিন্তু কার্ডিয়াস মেরি। তাহলে ২ টা বিষয় কিন্তু আমরা এখানে আম বুঝে গেলাম যে ২ টার জন্য, একটা হলো ভিরেট্টাম ভিরিট আমরা কখন দিব? এই ২-১ দিন হলো তার বাতজ্বরের দেখা দিছে এবং তার জয়েন্ট গুলো ফুলে গেছে। ঔষধ হবে ভিরেট্টাম ভিরিট। আর জয়েন্ট গুলো ফুলে যাওয়ার পাশাপাশি যদি তার হাড্ডিতেও ব্যথা শুরু হয়ে যায়, তাহলে কার্ডুয়াস মেরি। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হবে। বাতজ্বরের প্রভাবটা যদি মাংসপেশিতে হয়, অর্থাৎ তার সাধারণত কি হয়? বাতজ্বরের আ ব্যথাটা জয়েন্টে হয়, হ্যাঁ? হাড়ে হয়। এই জয়েন্টে না হইয়া তার ব্যথাটা যদি হয়, মাসেলে হয়, মাংসপেশিতে হয়, তাহলে ঔষধ কিন্তু হবে জেলসিমিয়াম। আচ্ছা, শরীর অত্যন্ত উত্তপ্ত হওয়ার পর বাতজ্বরে আক্রান্ত হইলে হয় এবং হার্টের সমস্যা বাড়তে থাকে। আ শরীর অত্যন্ত উত্তপ্ত মানে কি?
ধরুন আপনি অনেক রোদে কাজ করছেন, রোদে কাজ করে শরীর গরম হয়ে গেছে। যে কোনো কারণে আপনি অথবা চুলার কাছে রান্না করছেন, আপনার শরীর অনেক হিট হয়ে গেছে। তারপর আপনার জ্বর আসছে, সেই জ্বর একটা সময় পরে গিয়ে বাতজ্বরে রূপান্তরিত হইছে এবং তার সাথে হার্টেরও প্রবলেম দেখা দিছে। এই এই নানাবিধ প্রবলেম যদি একসাথে দেখা দেয় তাহলে আম স্পনজিয়া ট্রুস্টা এই মেডিসিনটা আমরা ইউজ করতে পারি। বাতজ্বরের ব্যথা স্থান পরিবর্তন করে আবার পূর্বের স্থানে ফিরে আসে। অর্থাৎ ব্যথাটা, বাতজ্বরের ব্যথাটা হয়তো ধরুন হাতের কবজিতে ছিল। এই কবজির ব্যথাটা ২ দিন পরে এখানে নাই। এখানে চলে আসছে, কনুইতে চলে আসছে। হুম? তো ২ দিন পরে আবার ওই আগের জায়গাতেই চলে আসছে। স্থান পরিবর্তন করে আবার পূর্বের স্থানে ফিরে আসলে ঔষধ কিন্তু একটাই, ক্যাম্ফর। আর যদি নির্দিষ্ট সময়ে পরে আম বাতজ্বরের আম কি বলে আক্রান্তের স্থানটা পরিবর্তন হয়, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গায় যে ব্যথাটা হয়েছিল, এই ব্যথাটা ২ দিন পরে এখানে হইছে, আবার ২ দিন পরে এখানে আসছে, আবার ২ দিন পরে এখানে আসছে, অর্থাৎ একেবারে দিন গইনা নির্দিষ্ট সময় পরে, এটা ২ দিন পরে হইতে পারে, ১ ঘন্টা পরেও হইতে পারে। সময় গইনা মানে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সেখানে আমরা ক্যাম্ফর দিব না, সেখানে আমরা দিব কি টিউক্রিয়াম আর সেনিকিউলা, এই ২টা মেডিসিনের মধ্যে একটু অ্যানালাইসিস করে যেটা রোগীর কাছাকাছি যাবে সেই ওষুধটা আমরা দিতে পারি। একটা খুব গুরুত্বপূর্ণ সিম্পটম, বাতজ্বরের ফলে হাতে পায়ে টেনে ছিঁড়ে ফেলার মতো অত্যন্ত ব্যথা, এই ব্যথাটা রাতে আরো বাড়ে। এজন্য রোগী বারবার পজিশন পরিবর্তন করে। চিত হয়ে যদি শোয়, অর্থাৎ পিঠ দিয়ে যদি শোয় তাহলে এই ব্যথাটা আরো বাড়ে। ঔষধ একটাই, রাস্টক্স। বাতজ্বরের ফলে যদি পাকস্থলীতে ব্যথা হয় সেক্ষেত্রে একটাই ওষুধ, কার্ডুয়াস মেরি। বাতজ্বরের ফলে চটচটে পচা গন্ধযুক্ত ঘাম অথবা টক গন্ধযুক্ত ঘামের সহিত গেটে বাত হইলে ফ্লোরিক অ্যাসিড ভেজা অবস্থায় থাকার ফলে, অর্থাৎ যে আমরা অনেক সময় কাপড় ধুই যে কোনো কারণে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা লাগায় কাপড় ধোয়া হয়েছে, হ্যাঁ, শরীরটা অনেক ভেজা বা বৃষ্টিতে ভিজে গেছেন, জামা পরিবর্তন করার মতো কোনো সময় বা পজিশন আপনি পান নাই, ভেজা অবস্থায় থাকার ফলে, তার ফলে আপনার জ্বর হয়েছে, তার ফলে আপনার গলা ব্যথা হয়েছে, হ্যাঁ, গলা ব্যথা হয়ে জ্বর হয়েছে, তারপরে আপনার বাতজ্বর, নেট্রাম সালফ একটাই মেডিসিন। তো এতক্ষণ তো আমরা বাতজ্বরের থেরাপিউটিক সিম্পটম গুলো দেখালাম, বললাম। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো একজন ভালো ডাক্তারের জন্য কি করা উচিত, একজন ভালো ডাক্তার কিভাবে সিম্পটম অ্যানালাইসিস করবেন। এটা তো হলো যারা কম বুঝে, থেরাপিউটিক স্টাইলটা কিন্তু যারা কম বুঝে তাদের জন্য। তো আমাদের কিন্তু কম বুঝা ডাক্তারদের জন্য দিতে হবে, আবার যারা ভালো ডাক্তার, যারা ভালো বড় ডাক্তার হইতে চায় তাদের জন্য তো পড়াইতে হবে নাকি, ২ রকম ভাবেই পড়াইতে হবে। যারা গ্রামে বসে অর্থাৎ অতটা অ্যানালাইসিস করার, অতটা বুদ্ধিদীপ্ত অ্যানালাইসিস করার যোগ্যতা রাখে না রোগীকে, হ্যাঁ, তার জন্য এই থেরাপিউটিক স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যিনি অ্যানালাইসিস অর্থাৎ টোটাল অ্যানালাইসিস করার যোগ্যতা রাখেন তিনি কিন্তু খুব তিনি কিন্তু সাধারণ মানুষ না। হোমিওপ্যাথিতে তিনি হলেন অসাধারণ মানুষ। তো এই অসাধারণ মানুষ হওয়ার জন্য যেই প্র্যাকটিসটা করা দরকার, সেই প্র্যাকটিসটা করতে হলে কিভাবে করতে হবে? সেই প্র্যাকটিসটা করার জন্য আমরা যে বাতজ্বরের যে সিম্পটম গুলো বলেছিলাম, সেই সিম্পটম গুলোকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম বিশ্লেষণ কি, বাতজ্বরে যে আমরা আক্রান্ত হই, অর্থাৎ ধরে নিলাম আমার এই কবজিতে ব্যথা বা কনুইয়ে ব্যথা, অথবা হতে পারে ২ জায়গাতেই ব্যথা এবং ফুলে উঠছে। এই যে বাতজ্বরের প্রভাবে আমার এই সিম্পটমটা দেখা দিয়েছে, তাহলে এই সিম্পটমের কি বিষয় লাগবে? এই সিম্পটমের প্রথমে লাগবে লোকেশন,
অর্থাৎ কোন অংশে কোন জায়গায় হয়েছে এই জায়গাটা নির্ধারণ করতে হবে। আমি তো বলেই দিলাম লোকেশন কবজি। সবার কি কবজি? অনেকের হাঁটুতে হইতে পারে, তারপর অনেকের অ্যাঙ্কেলে হতে পারে। হুম? তো অনেকের একেকজনের একেক জায়গা হতে পারে। তাহলে সেজন্য আমাকে ১ম লোকেশন ঠিক করতে হবে। তারপর কজেশন কারণ খুঁজে বের করতে হবে। সেন্সেশন অনুভূতি বের করতে হবে। অনুভূতি কি? এই জায়গাটা গরম, এই জায়গাটা দিপ করে, নাকি এই জায়গাটা ফোঁড়ার মতো টনটন করে, নাকি এই জায়গাটা আম আম আ কি বলে আ সুই দিয়ে যেমন কি খোঁচা দিলে যে এরকম লাগে সেই রকম লাগে। অর্থাৎ নানান রকম অনুভূতি, সেন্সেশন এই জায়গায় হতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে উম আমাদের সেই অনুপাতে সিম্পটম গুলোকে সাজাতে হবে এবং এনালাইসিস করে ঔষধ দিতে হবে এবং টোটালিটি করতে হবে। আমরা আম লসাগু, গসাগু অঙ্ক যে এরকম করি যে গসাগু হলো এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা সবার সাথে কমন। হ্যাঁ? তো হোমিওপ্যাথি ঔষধ বের করতে হয় এইভাবে যে এমন একটা ঔষধ বের করতে হবে যে ওষুধটা সব সিম্পটমকে কাভারেজ দিতে সক্ষম। এটা কিন্তু খুব জটিল একটা কাজ এবং যিনি এই পুরো কাজটা যে ডাক্তার সবচেয়ে ভালোভাবে করতে পারে সেই ডাক্তার সবচেয়ে ভালো হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ? তো সবচেয়ে ভালো হোমিওপ্যাথি ডাক্তার যিনি তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তাকে ডক্টর হেনিম্যান অর্গাননে চিকিৎসা বিজ্ঞানী বলেছেন। যিনি এই সবগুলো এনালাইসিস করার যোগ্যতা রাখেন। তাকে কি করতে হবে? এক্সটেনশন খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই যে ব্যথা, কবজিতে ব্যথা, ধরে নিলাম কবজিতে ব্যথা। এই কবজির ব্যথাটা এদিকে যায় না এদিকে যায়? এই যে কোন দিকে ছড়ায়, মানে কোন দিকে ছড়ায় কিনা, এক্সটেনশন হয় কিনা? কবজির ব্যথাটা ১ম এ শুরু হয়েছে কবজিতে ব্যথা। হয়ে আস্তে উপরের দিকে গিয়ে হাতের আঙ্গুল পর্যন্ত, আঙ্গুলের মাথা পর্যন্ত চলে গেছে। তাহলে এটা কি এক্সটেনশন হয়েছে? এরকম এক্সটেনশন হইছে কি হইছে না খোঁজখবর নিতে হবে এবং নিয়ে সেইরকম এনালাইসিস করতে হবে এবং আম আ ঔষধের সিম্পটম গুলো মিলাতে হবে। আ আ কনকমিটেন্ট মানে হলো এই যে বাতজ্বরের ব্যথার সাথে অন্য কিছু আছে কিনা? যেমন আমরা কিছুক্ষণ আগে পড়লাম বাতজ্বর, তার সাথে পেটে সমস্যা, তাহলে কনকমিটেন্ট হয়ে গেল। হুম? বাতজ্বর, হার্টে ব্যথা, কনকমিটেন্ট হয়ে গেল। একটার সাথে আরেকটার মানে একটা সিম্পটম আসার সাথে আরেকটা সিম্পটম আসে কিনা। অল্টারনেটিং ওই যে কিছুক্ষণ আগে যে বললাম, এই জয়েন্টে ব্যথা, এই জয়েন্টের ব্যথা ভালো হইয়া এখন এই জয়েন্টের ব্যথা। যখন কনুইতে ব্যথা হয় তখন কিন্তু কবজিতে ব্যথা থাকে না। কবজিতে কনুইর ব্যথাটা কিছুদিন পরে ভালো হয়ে আবার কবজিতে আসে, অল্টারনেট হয়ে যায়। এই অল্টারনেট আছে কিনা সেই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার মডালিটি বের করতে হবে। মডালিটি গরম সেকা দিলে ভালো লাগে নাকি ঠান্ডা দিলে ভালো লাগে, চাপলে ভালো লাগে, আ এটার উপরে কাপড় দিয়ে পেঁচায় রাখলে ভালো লাগে কিনা, মানে নানান রকম মডালিটি গুলো আমাদেরকে দেখতে হবে। পানি দিলে বৃষ্টিতে ভিজলে ভালো লাগে কিনা বা এটা বাইরে যায় কিনা, মানে নানান রকম মডালিটি গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা একটা ব্যাপার। যে বাতজ্বরের রোগীর জ্বর নিয়ে তো একটা বিশাল বড় কেস টেকিং। আর যে ডাক্তার জ্বরের কেস টেকিং সবচেয়ে আলাদা। হুম? আ আ জ্বরের কেস টেকিং সবচেয়ে আলাদা কি? জ্বরের কিন্তু ৫ টা অংশ। আমাদের অনেক ডাক্তাররা দেখবেন যে জ্বরের কেস টেকিংই পারে না। হ্যাঁ? আম তো আ জ্বরের কেস টেকিং এর মধ্যে জ্বরের আম জ্বরের হলো চিল মানে শীত। শীত লাগে কিনা জ্বর হলে শীত লাগে। হিট উত্তাপ। হুম? তাহলে আ জ্বরের আ সময় এটা হলো অনুভূতির দিক থেকে। তার তো জ্বর মানে তো ঘরে মানে আপনি ধরলে লাগবে কি? গরম লাগবে এটা স্বাভাবিক। হ্যাঁ? কিন্তু শরীরের মধ্যে তার গরম অনুভূতি হচ্ছে না শীত অনুভূতি হচ্ছে, সেই বিষয়টা সেই ২ ভাগে ভাগ করা হয়েছে। চিল, হিট। হুম? তারপর হলো কি? আম থার্স্ট পিপাসা। আ তারপর আ আম চিল আগে আসে না হিট আগে আসে? তারপর হলো আম আম পর্যায়বৃত্তি, আম তা তা তারপর হলো বিরামকাল, হ্যাঁ? এভাবে ৫ টা অংশ। ৫ টা অংশকে যে যত সুন্দর করে অর্গানাইজ করতে পারবে তিনি সবচেয়ে ভালো জ্বরের কেস টেকিং বুঝেন। হ্যাঁ? তো এই জ্বরের
একটা রোগী বাতজ্বর তো মানে হলো তার জ্বর, তো জ্বরের কেস টেকিং করে জ্বরের সিমটম গুলোকে অ্যানালাইসিস করতে হবে। হুম, তারপর জয়েন্টের ব্যথা। এখন জয়েন্টের ব্যথাগুলো তো ওই যে যেটা বললাম, প্রত্যেকটা ব্যথা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে জয়েন্টের ব্যথা কোন লোকেশনে হয়, তার কজেশন কি, সেন্সেশন কি, এক্সটেনশন কি, এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে। একটা জয়েন্টের ব্যথা অন্য জয়েন্টে চলে যায়, এটা কি বলা হয় এক্সটেনশন বা ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে কি চলে ফিরে বেড়ায় একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। এটা আপনারা কোথায় খুঁজে পাবেন? রেপার্টরিতে যাবেন, রেপার্টরিতে গিয়ে যদি ক্যান্ট রেপার্টরি বা সিনথেসিস রেপার্টরি যদি খোঁজেন, সেখানে আপনারা যাবেন এক্সট্রিমিটিস অধ্যায়ে। এক্সট্রিমিটিস অধ্যায়ে গিয়ে সেখানে আপনারা পেইনে যাবেন, পেইনে গিয়ে তারপর ওয়ান্ডারিং খুঁজবেন। ওয়ান্ডারিং মানে কি বিচরণশীল ব্যথা, হ্যাঁ, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে বিচরণ করে, বা শিফটিং। ওয়ান্ডারিং খুঁজলে আপনারা সেখানে পেয়ে যাবেন ব্যথার। হ্যাঁ, তো বুক ব্যথাও তো হয়, যার বাতজ্বর হয় তার বুক ব্যথা হয়, তাহলে বুক ব্যথা নিয়ে তাহলে এটা কোথায় পাবেন? চেস্ট অধ্যায়ে যাবেন, চেস্ট অধ্যায়ে গিয়ে তারপর পেইন খুঁজবেন। ইংরেজিতে যেমন একটা ডিকশনারিতে আমরা খুঁজি এ বি সি ডি, তাহলে পেইনটা থাকবে পি এর দিকে। হ্যাঁ, প্রথমে কিন্তু পেইন খুঁজে পাবেন না, পি এর দিকে গিয়ে পেইন খুঁজে পাবেন, এবং পেইনের ভিতরে গিয়ে তারপর খুঁজে বের করবেন রিউমেটিক। হুম, তো রিউমেটিক খুঁজে বের করলে সেখান থেকে আপনারা বাতজ্বরের পেইনের বৈশিষ্ট্যগুলো নিতে পারবেন। আচ্ছা, যার বাতজ্বর হয় তার তো ক্লান্তিও হয়, আমরা সিমটমের মধ্যে পড়েছি যে যার বাতজ্বর হয় তার ক্লান্তি হয়। তো এই ক্লান্তির জন্য আমরা সিমটম গুলো কোথা থেকে বের করব? আমরা জেনারেল অধ্যায়ে গিয়ে উইকনেস। আচ্ছা, ক্লান্তির কি শুধু উইকনেস? ক্লান্তির কি লাসিটুইড নাই, অলসতা নাই? একজন ক্লান্ত মানুষ, তার মধ্যে তো অলসতা থাকে, তাহলে লাসিটুইড নিয়ে আমরা সিমটম গুলো খুঁজে বের করতে পারবো। আচ্ছা, যে মানুষটা ক্লান্ত, যে মানুষটা অলস, সে মানুষটা তো শুয়ে থাকার মতো সবসময় শুয়ে থাকতে চায়, এমনটা তো হইতে পারে। তাই এই সিমটমটাও আমরা এখানে নিতে পারি, যদি তার মধ্যে সিমটম মানে খোঁজ খবর নিতে হবে রোগী শুয়ে থাকার অভ্যাসটা আছে কিনা। হ্যাঁ, লাই ডাউন ইনক্লিনেশন টু। আচ্ছা, তারপর তার মধ্যে ফেটিক থাকতে পারে। হ্যাঁ, ফেটিক সিনড্রোম থাকতে পারে, সেই মানে অবসাদ একটা ভাব থাকতে পারে। সে অবসাদটা তার মধ্যে আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব, অর্থাৎ সিমটম গুলো কিন্তু আমরা রোগীকে প্রশ্ন করে করে এই সিমটম গুলো আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করব। তারপর বাতজ্বরের সিমটমের মধ্যে আমরা পড়েছি চ্যাপ্টা বা সামান্য উঁচু ধার বিশিষ্ট ব্যথাহীন ফুসকুড়ি হয়। তো এই ফুসকুড়ির ব্যাপারটা আমরা কোথায় পাবো? আমরা এক্সট্রিমিটিস অধ্যায়ে যাব, তারপরে পেইন রিউমেটিক ইরাপশন উইথ, এইরকম একটা সিমটম আমরা নিতে পারি। হ্যাঁ, তারপরে এক্সট্রিমিটিস পেইন গাউটি ইরাপশন উইথ, এই সিমটম, এই জায়গাগুলো থেকে আমরা সিমটম নিতে পারি। ত্বকের নিচে ছোট ছোট ব্যথাহীন দাগ হইতে পারে। স্পট পেইনলেস, স্কিন অধ্যায়ে যাব, গিয়ে সেখানে খুঁজে বের করব স্পট, স্পটের সাব রুব্রিকে গিয়ে আমরা পেইনলেস খুঁজে পারবো, এবং সেই পেইনলেসে গিয়ে আমরা সেখানে নানান রকম সাব সিমটম এবং ওষুধগুলো আমরা সেখান থেকে পড়তে পারবো। হার্টের মধ্যে যদি কলকল শব্দ হয়, কারণ বাতজ্বরে আক্রান্ত হলে হার্টে কলকল গড়গড় এরকম শব্দ হয়, পানির মতো শব্দ হয়। হ্যাঁ, তো এরকম হলে কি করব? আমরা মার্ফি রেপার্টরির হার্ট অধ্যায়ে যাব, গিয়ে সেখানে গিয়ে নয়েজ খুঁজে বের করব, নয়েজ হার্ট। হ্যাঁ, সেখান থেকে আমরা কিন্তু অনায়াসেই এই সিমটম গুলো, নানান রকম নয়েজের মধ্যে রুগীর কি নয়েজ হয়, রুগীর হার্টের শব্দটা কিরকম হয়, সেই শব্দগুলো শব্দ অনুসারে আমরা কিন্তু সিমটম অ্যানালাইসিস করতে পারবো। হ্যাঁ, তারপর এই কথাগুলো কিন্তু যাদের সিমটম অ্যানালাইসিসের প্রাথমিক জ্ঞান নাই, তারা কিন্তু আমার এই কথাগুলো বুঝবেন না। হুম, কারণ এটা অনেক অ্যাডভান্স কথা। হ্যাঁ, তারা আমার ওই কথাটাই বুঝবেন যেটা থেরাপিউটিক। হ্যাঁ, এবং ওই থেরাপিউটিক কথাটা ওই ওই সাধারণ মানের ডাক্তাররা বুঝবেন, আর সাধারণ রোগীরাও বুঝবেন। কিন্তু আমি এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিন্তু সাধারণ মানের ডাক্তাররা বুঝবেন না, এবং যারা একটু আপগ্রেড লেভেলের ডাক্তার তারাই আমার কথাগুলো বুঝবেন। হুম, তারপরে এই যে সিডেনহাম কুরিয়া হলে কি হয়, যেমন এই হাত, এই হাতটা এরকম ঝাঁকি মেরা উঠে, হাত আমি লিখতেছি হাতে এরকম ঘুরা যায়, লেখা লিখতে পারি না। হ্যাঁ, এগুলোকে সিডেনহাম কুরিয়া বলে। তো এটা আমরা কোথায় পাবো? আমরা জেনারেল অধ্যায়ে গিয়ে জার্কিং মানে ঝাঁকি দিয়ে উঠা। হ্যাঁ,
তারপরে জার্কিং কনভালশন, খিঁচুনি সহ ঝাঁকি দিয়ে ওঠা, এই রকম এই দুইটা রুব্রিকের ভিতরে গিয়ে আমরা সাব রুব্রিক পরে পরে রুগীর সাথে ম্যাচিং হয় এরকম সিমটম গুলোকে আমরা খুঁজে বের করতে পারবো। মাইন্ড অধ্যায়ের মধ্যে রুগীর অস্বাভাবিক আচরণ, যেমন কান্নাকাটি করা, অনুপযুক্ত হাসি, এই ব্যাপারগুলো আমরা কিভাবে পাবো? যেমন উইপিং, মাইন্ড অধ্যায়ে যাব, মাইন্ড অধ্যায়ে গিয়ে উইপিং, টিয়ারফুল মুড, এটা খুঁজে বের করতে পারি। তারপর উইপিং, টিয়ারফুল মুড, কুরিয়া ইন, খিঁচুনির সময় তার টিয়ারফুল মুড থাকে। তারপরে মাইন্ড সিকিং, স্ক্রিমিং, শাউটিং। স্ক্রিমিং, শাউটিং মানে হলো খুব জোরে জোরে চিৎকার করে, যদি এরকম হয়, হ্যাঁ, অর্থাৎ চিৎকারের লেভেলটা অস্বাভাবিক, জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। লাফিং কুরিয়া ইন, কুরিয়ার সময় যদি অস্বাভাবিক হাসি দেয়, হ্যাঁ, অর্থাৎ কুরিয়া মানে হলো খিঁচুনি যখন উঠে তখন যদি সে অস্বাভাবিক হাসি দেয়, হ্যাঁ, তাহলে আমরা এটা মাইন্ড অধ্যায়ে যাব, লাফিং এ যাব ডিকশনারির মতো, আবার লাফিং এ ঢুকে আবার ডিকশনারির মতো কুরিয়ারতে যাব, গেলে সেখানে গেলে আমরা ওষুধগুলো দেখতে পারবো। এবং যদি সফটওয়্যার না থাকে, বই হয়, কাগজে কলমে লিখে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস। আর যদি সফটওয়্যার থাকে তাহলে তো ক্লিক করে অ্যানালাইসিস করতে পারি আমরা। তো অ্যানালাইসিস করে যে ওষুধটা, অর্থাৎ সবগুলো সিমটমকে অ্যানালাইসিস করে রোগীর সাথে সিমটম মিলিয়ে যে ওষুধটা রোগীর সবচেয়ে কাছাকাছি হবে, অর্থাৎ সবগুলো সিমটম, অর্থাৎ সর্বাধিক সিমটমকে কি বলে কাভারেজ দিতে পারবে, আরোগ্য করার যোগ্যতা রাখে যে ওষুধটা, সেই ওষুধটা আমরা রোগীকে অ্যাপ্লাই করব কিনা বিবেচনা করব। বিবেচনা করে দেখা গেল যে এরকম 5টা ওষুধ আপনার সামনে আছে, এবার আমরা ম্যাট্রিয়া মেডিকা খুলে বসবো। ম্যাট্রিয়া মেডিকা যদি বলে হ্যাঁ দেন, ওষুধটা দেওয়া যায়, যে ওষুধটা দেওয়া যাবে সে ওষুধটা আমরা রোগীকে দিব, একটা মাত্র ওষুধ রোগীকে দিব। এই ছিল আমার পক্ষ থেকে বাত জ্বরের চিকিৎসার একটি কমপ্লিট সূত্র। আপনারা যদি এভাবে অ্যাপ্লাই করতে পারেন, ভালো ডাক্তারে রূপান্তরিত হবেন এবং ভালো করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ রেখে শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকেন, ভালো থাকবেন এবং ভালো ডাক্তার হবেন। আর যারা আপনারা যারা ডিএইচএমএস কোর্সে এখন আছেন, অর্থাৎ বিভিন্ন কলেজে পড়তেছেন, আপনার কলেজের পড়াগুলোকে, অর্থাৎ আপনার সিলেবাসে যা আছে সেই বিষয়কে আমরা অনলাইনে পড়ায় দিব। এই জন্য আমাদের রয়েছে ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন। এটা একটা নন সার্টিফিকেট টিউশন, এটা ডিসক্লেইমার দিচ্ছি যে এটা নন সার্টিফিকেট কেন, এটা শুধুমাত্র একটা টিউশন হিসেবে বিবেচনা করবেন, এটা কোনো কোর্স নয়। আপনার কোর্সটাকে আমরা পড়ায় দিব অনলাইনে। অনেকেই কিন্তু কলেজে গিয়ে ক্লাস করার সময় পান না, আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারেন। এই বার্তা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।